মদন বেশ কিছুক্ষণ হলো একা একাই ঘরে বসে। রত্না একবার আসছি বলে কোথায় যে গেল মদন কিছুই বুঝতে পারে না। একবার নিজের মনে মনেই ভেবেছিল হয়তো পাশের ঘরে খোকা ঘুমিয়েছে কিনা সেটা দেখতে গেল, কিন্তু তার জন্য কি এত সময় লাগে নাকি? ব্যাটা মুখ পোড়াটা তো না ঘুমিয়ে থাকলে চ্যাঁচ্যাঁ করে কাঁদবে, তাও নয়। নিজের মনে মনেই বলে ওঠে মদন, তুই যতই চেষ্টা কর মদনা, যতই চেষ্টা কর, তোর বউ আর শুধরবে না রে, তোর বউ আর শুধরবে না। ওর মতো এক পাড়া ঢলানি মেয়ে মানুষ আর দুটোটি নেই এই এলাকায়। তাও একবার হাঁক পারে, বউ, ও বউ, কোথায় গেলি রে? তোকে সে বললাম সারাদিন খাটাখাটনি করে বাড়ি এলুম, একটু হাত পাকা টেনে হাওয়া কর, আর তুই কোথায় গেলি বলতো? এই তো আসছি। এই দেখো না, খোকা কিছুতেই ঘুমোচ্ছিল না। আসলে শুয়ে পড়েও দুধ না খেলে যে আমার বাবুর ঘুম আসে না। কথাটা বলতে বলতেই ঘরে ঢুকে মাটিতে বসে পড়ে রত্না। মদন খেয়াল করে দেখে ওর পরনের শাড়িটা কেমন আলু থালু। কে জানে বাবা, বিশ্বাস করতে চাইলেও কেমন যেন ভরসা হয় না রত্নার কথা। কি গো, কি দেখছো বলো তো অমন চোখ দুটো ছানা বড়া করে? আমার আগে কোনোদিন দেখনি নাকি? রত্নার এরকম সোজাসুজি প্রশ্নে কেমন হক চকিয়ে যায় মদন। কয়েকবার মাথা নেড়ে চোখ সরিয়ে নেয় রত্নার থেকে। আসলে ওর আজ খুব বেশি করে রত্নাকে কাছে পেতে ইচ্ছে করছে। আজ যখন মাঠে কাজ করছিল তখন একটা ব্যাপার ঘটেছে। একজন পাগলাটে টাইপের লোক এসেছিল। কোত্থেকে সে এসেছিল আর কোথায় যাচ্ছিল মদন তার কিছুই জানে না। এই গ্রামে কোনো দিন লোকটাকে দেখেও নি আগে। শুধু হঠাৎ করে ওকে ডেকে যে কথাটা বলল তাতে ওর মাথাটা যেন পুরো খালি হয়ে যায়। কি গো, জিমোচ্ছ নাকি? এখন কিন্তু একদম ঘুমিও না। আমি ওদিকে বেগুন পোড়া চাপিয়েছি উঠোনে কাঠের জালে। হাঁড়ির পাশে লেবু, পেঁয়াজ, লঙ্কা সব কেটে রাখা আছে। তুমি একটু চটকি রেখো তো, আমি যাই ততক্ষণে পুকুরে দুটো ডুব দিয়ে আসি। এত রাতে পুকুরে ডুব? খেপেছে নাকি রত্না? রত্নার তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত, সেখানে এত রাতে পুকুরে ডুব দিতে গেলে তো সারে সর্বনাশ। কি সব বলছিস তুই? তুই তুই খেপেছিস নাকি রে বউ? এত রাতে তুই পুকুরে নাইতে নামবি? বাপরে বাপ, কি গরম পড়িছে দেখছো না? ঘামে একেবারে গা জ্যাপ জ্যাপ হয়ে যাচ্ছে। দুটো ডুব দিয়ে এলে পরানটা একটু জুড়োবে। মদন ভ্যাবলার মতন রত্নার পানে চেয়ে থাকে। যে মেয়েটা শুধুমাত্র বাঁশবাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে ভেবে এর থেকে ঢের গরমেও রাতে ওমুখ হতো না, সেই বউ বলে কি না একা একা নাইতে যাব। মদনের ব্যাপারটা বুঝতে বাকি থাকে না। নিশ্চয়ই ওখানে কোনো পীড়িতের লোক ওর জন্য অপেক্ষা করে আছে, আর তার জন্যই বউয়ের এমন ধারা বারমুখপনা। মনে মনে আক্ষেপ করে মদন। পিসিমা বলেছিল এ মেয়েকে বিয়ে করিস না মদন, করিস না। এ মেয়ের পায়ের পাতা চ্যাটালো, কপাল চওড়া। এ মেয়ে অলক্ষী, দুশ্চরিত্রা। বিয়ের কয়েকটা দিন কাটতে না কাটতেই মদনের অনুপস্থিতিতে ওই মেয়ে অন্য পরপুরুষের গায়ে ঢলাবে। সেই দিন কথা শোনেনি মদন। শুধু বিয়ে করে আস্ত একটা ডাগর মেয়েকে হাতের মুঠোয় পাবার ইচ্ছাতে কারোর কোনো বারণ শোনেনি মদন। ওর শুধু মাথায় স্বপনে জাগরণে ঘুরত কবে ও রত্নাকে নিজের করে পাবে। তাই সেই পরিস্থিতিতে মদন পরিবারের লোকেদের কথা মন দিয়ে শুনে বিচার করবে সে আশা না করাই ভালো। কি ব্যাপার বলো তো? তখন থেকে দেখছি তুমি কেমন চুপচাপ বসে আছো, কি একটা ভাবছো মনে হচ্ছে। এ গতিক তো আমার ভালো লাগছে না। নতুন কোনো বৌদির সঙ্গে মন টন জড়িয়েছো মনে হচ্ছে। তোমার যা চরিত্র, মেগো, সি 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 সি। রত্নার কথাটা শুনে রাগে মাথায় আগুন জ্বলে ওঠে মদনের। শালীর নিজের চরিত্রের দোষ, আর সেই কিনা ওকে বলছে চরিত্রের কথা। এ তো যেন ঠিক চোরের মায়ের বড় গলা। কিন্তু একটা ব্যাপার মদনের খুব অবাক লাগে। মাঠের সেই লোকটা ঠিক যেমনটা বলেছিল তার সাথে আজ রত্নার ব্যবহার হুবহু মিলে যাচ্ছে।
লোকটা বলেছিল রত্না আজ কোনো কথাবার্তা নেই, পায়ে পা দিয়ে ঝগড়া করবে, তারপর ওরই ওপরে সব দোষ চাপাবে, আর রাতে পুকুরের দিকে যেতে চাইবে। তবু ইচ্ছা করে দাঁতে দাঁত চেপে রত্নার কথাগুলো তখনকার মতো সহ্য করে নেয় মদন। ও সে যাই হোক, তোকে আর এই রাত দুপুরে পুকুরে নাইতে যেতে হবে না। আমি বরং 2 কলসি জল এনে দিচ্ছি, তুই ওই উঠোনে গিয়ে গা ভিজে নে গা। মোলো যা, দরদ আমার একবারে উঠলে উঠছে গো বউয়ের কষ্ট দিকে। তা এতই যখন কষ্ট, তখন মিত্তিদে বাড়ির মতো একটা পাকা স্নানঘর তো করে নিলেই পারো বাপু। তাহলে তো তবু বুঝতুম যে মুরত কত। মদন জানে ও আজ কিছুতেই রত্নাকে পুকুরে যাওয়া থেকে আটকাতে পারবে না। ওই লোকটা সেরকমই বলেছিল, আর কথায় কথায় এরকম মুরত তুলে কথা বলা ওর একদমই ভালো লাগে না। তাই এবার বেশ রাগ করেই বলে, এই দেখ দেখ বউ দেখ, আমি কিন্তু তোকে বারণ করেছি, অনেকবার বারণ করেছি, একা সন্ধেবেলা পুকুর পাড়ে যাবিনি, তুই যাবিনি। সন্ধেবেলা পুকুর পাড়ে অনেক খারাপ হাওয়া বয়। আমার পিসিমা বলে খুব দরকার না পড়লে সন্ধ্যার পর কোনো সধবা মহিলার একা পুকুরে যাওয়া ঠিক নয়। আর তুই। মদনের এই কথাটা শুনে রাগে যেন ফেটে পড়ে রত্না। হাতে একটা ঝাঁটা নিয়ে এগিয়ে আসে মদনের দিকে, তারপর চোখ রাঙিয়ে বলে, তোমার পিসিমা কি বলে সেটা বেবি কি আমি এখন বসি থাকবো? আর তুমি সেই বুড়ির হয়ে আবার সালিশি করছো। আর যদি একটা কথা বলো তাহলে জেটা দিয়ে জেটিয়ে তোমার মাথার ভূত আমি নামিয়ে দেব। যেমন বলেছি বেগুন পোড়াটা তেমন মেখে রাখবে, আমরা এসে খাবো। এই কথা বলে রাগ করে হাতের ঝাঁটা ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে রত্না ঘর থেকে বেরিয়ে যায়। আর ওর এই রকম মূর্তি দেখে মদন তো একেবারে থ। ও বুঝতেই পারে না রত্না এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন। তবে কি মাঠের সেই অদ্ভুত লোকটা যা বলেছিল সেটাই সত্যি? রত্নার জন্য পুকুর পাড়ে কেউ অপেক্ষা করে আছে? তড়াক করে লাফ দিয়ে উঠে পড়ে মদন, আর পা টিপে টিপে অনুসরণ করে এগিয়ে যায় পুকুরের দিকে। ও অবাক হয়ে দেখে রত্না বাড়ির উঠোন পার হয়ে ডান দিকে ঘুরে কিছুটা মাটির পথ হেঁটে গিয়ে বাঁশবাগানের মধ্য দিয়ে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এই রত্নাই কদিন আগেও রাত্রিবেলা একা বাঁশবাগানের দিকে আসতেই ভয় পেত। অথচ এই মুহূর্তে ওর মধ্যে ভয়ের লেশ মাত্র নেই। তবে এত রাতে সেই পথে হাঁটতে কেমন যেন একটা গা ছমছম করে মদনের। ও যেন বুঝতে পারে ওর ঘাড়ে একটা খুব যন্ত্রণা হচ্ছে, আর ও যতই এগোতে থাকে ততই যেন যন্ত্রণাটা ক্রমশ বাড়তে থাকে। আর পুকুরের কাছাকাছি আসার সময় ও বুঝতে পারে ওর ঘাড়ে কেউ একজন চেপে বসে আছে, প্রায় মানুষের মতো আকৃতির, আর ওর কাঁধে বসে তার পাগুলো দিয়ে মদনের ঘাড়ের ঠিক দুপাশে আঁকড়ে রয়েছে সে। অথচ ওর সামনে রত্না অবলীলায় হেঁটে চলেছে পুকুরের দিকে, কিন্তু পুকুর পাড় তো সামনে। রত্না সেখানে পুকুর পাড়ে ঘাটের দিকে না গিয়ে পুকুরের পাড় বরাবর হেঁটে যেতে থাকে পশ্চিম দিকে। মদনের একবার মনে হয় অন্ধকারে রত্না হয়তো পুকুরের ঘাটটা হারিয়ে ফেলেছে, তাই ওকে চিৎকার করে ডাকতে যায়। আর তখনই দেখে দুটো লম্বা লম্বা হাত ওর মুখটা চেপে ধরে। মদন বুঝতে পারে ওর পিঠের উপর চেপে থাকা অশরীরী ওকে রত্নাকে ডাকতে দিতে চাইছে না, ওকে নিষেধ করছে। কিন্তু তারপর হঠাৎ করেই সেই হাত দুটো মদনের মুখটা ভয়ঙ্কর জোরে চেপে ধরে, এতটাই জোরে যাতে মদনের চোখগুলো ঠেলে বেরিয়ে আসার উপক্রম হয়, আর নখগুলো ওর গালে শক্ত হয়ে গেঁথে যায়। মদন দেখতে পায় রত্না পুকুরের পাড় বরাবর কোথাও একটা হেঁটে এগিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা মদন জানে না। বলি শুনছো গো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? বাবা, কেন কি হয়েছে? এত রাতে আবার এই এত পিরিত কিসে না? গেল হপ্তাহে তো মেলা থেকে এক সেট কাঁচের ছুরি কিনে দিয়েছি। ওগো তা নয়, সে তো দিয়েইছ। তুমি তো আমাকে এত কিছু দাও,
আমি কি তোমাকে এই নিয়ে কোনোদিন কিছু বলেছি? তাহলে এত রাতে এত সোহাগ কিসের? মদ্যপ তো ভালো থাকছে না। তুমি আমাকে সব সময় এমন করে কেন বলো গো? আমি কি তোমার কাছে সব সময় কিছু চাই নাকি? শোন বউ, তোর মুখে এইসব বড় বড় কথা মানায়নি, জানিস তো, একটাও কথা মানায়নি। কেন মানবে না কেন? আমি কিসে ফেললা শুনি যে আমার মুখে কথা বানাবে না? আমাকে মুখ খুলতে বাধ্য করিস না বউ, আমি তোকে সাবধান করে দিচ্ছি। একে তো আমার ঘাড়ে চেপে খাচ্ছিস যাচ্ছিস, আমার সংসারে পা তুলে বসে আছিস, আবার বড় বড় কথা। তবু যদি একটা তবু একটা কি? আমি তো সেই ভোর থেকে উঠে পিসিমার কথা মতো সারা দিন কাজ করি, কোনো কাজ না করি না। আর রাতে একটু তোমার সাথে সুখ দুঃখের কথা বলবো, আমার কি সেই অধিকারটাও নেই? নেই নেই নেই, যদি আমাকে একটা ছেলে দিতে পারতিস তবে তো সব অধিকার থাকতো। প্রায় 4 বছর আমাদের বিয়ে হয়ে গেল, এখনো একটা বাচ্চা পেটে ধরতে পারলি না। তুমি এই কথা আমাকে বলতে পারলে? আমি বাচ্চা পেটে ধরতে পারিনি। না তা নয়, তুই দিয়েছিস একটা বাচ্চা আমাকে দিয়েছিস ঠিকই, কিন্তু সেটা তো মেয়ে। কি করবো আমি মেয়ে সন্তান নিয়ে? আমার সাইজ ছেলে। যদি এবার আমাকে একটা ছেলে না দিতে পারিস তো তোকে এবার কুচো কুচো করে কেটে মাটিতে পুঁতে দেব। মদনের কথা শুনে একদম চুপ করে যায় সুমিতা। ও জানে এর আগের বার ওর একটা মেয়ে হয়েছিল, কিন্তু ও তাকে দেখতে পায়নি। মেয়েটি হবার পর যখন ও একদম ঘোরের মধ্যে ছিল, তখনই মদনের পিসি ওকে সুমিতার থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আর পরদিন সকালে ওর জ্ঞান ফিরলে ওকে বলেছিল ও মরা বাচ্চা প্রসব করেছে। সেদিন কান্নায় ভেঙে পড়েছিল সুমিতা, যেন সেই বাচ্চাটার মা মা ডাক ওর পিছু ছাড়ছিল না। ও নিজেকে বুঝিয়েছিল যে বাচ্চাটাই মরা ও জন্ম দিয়েছে, সে আর কি করে ডাকবে। কিন্তু হলেও মায়ের মন তো কিছুতেই যুক্তি মানতে চায় না, তাই শত দুঃখের মধ্যেও আশায় বুক বাঁধে। শোনো না গো, তাই তো বলছি, এবার মনে হয় আমার ছেলেই হবে। সুমিতার কথা শুনে চমকে উঠেছিল মদন। তার মানে সুমিতা আবার পোয়াতি হয়েছে। সুমিতাকে বাড়ি থেকে বের করে দিয়ে আবার একটা নতুন বিয়ে করবে ঠিক করেছিল মদন। কিন্তু সুমিতার এখনকার কথাটা শুনে ওর মাথাটা ঘুরে যায়। লোভ মেশানো একটা নির্লজ্জ দৃষ্টিতে ওর চোখ দুটো চকচক করে ওঠে। কি বলছিস রে তুই? তুই আবার বাচ্চা বেড়ে ধরেছিস? এবার আর কিছু বলে না সুমিতা। ঠোঁট চিপে মুচকি দুষ্টু হাসি দিয়ে বুঝিয়ে দেয় মদনের সন্দেহ সঠিক, ও আবারও সন্তান সম্ভবা। যাই হোক, এইভাবে কয়েকটা দিন আবার আনন্দে ভরে ওঠে সুমিতার। এরপর থেকে প্রায় 6 মাস 17 দিন পর প্রসব যন্ত্রণা ওঠে ওর। ঘরের বাইরে মদন তখন উত্তেজনায় টকবক করে ফুটছে। এই বোধহয় খবর আসবে ওর ছেলে হওয়ার। তবে এবার আর পিসিমা অন্য কারোর উপর ভরসা করেননি। আগেরবার যে মেয়েটা হয়েছিল তাকে মেরে ফেলার পর দাইমাকে সোনার জল করা একজোড়া রূপোর বালা দিয়ে তবেই মুখ বন্ধ করতে হয়েছিল পিসিমাকে। তাই এবার পিসিমা ঠিক করে সুমিতার যা হোক তা হোক উনি নিজেই তা করবেন। তাই প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে সুমিতার ঘরে ঢুকে যান পিসিমা। আর ঘরের বাইরে তখন মদন দাঁত দিয়ে নখ ছিঁড়তে ব্যস্ত। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ একটা সদ্যজাত বাচ্চার চিৎকারে হুঁশ ফেরে মদনের। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরের ভেতর থেকে একটা সাদা ন্যাকড়া জড়ানো বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে পিসিমা। পিসি পিসি ছেলে হয়েছে তো? না রে মুখ পোড়া, অত সৌভাগ্য কি আমাদের আছে নাকি যে তোর সোহাগের বউ একেবারে ছেলে জন্ম দেবে? ওই হারামজাদি এইবারেও মেয়ে জন্ম দিয়েছে। এই কথা বলে পিসিমা 2 হাতে করে সেই সদ্যজাত বাচ্চাটাকে দেখায় মদনকে, আর তারপর আবার বলে, নে এবার তুই এটাকে মাথায় নিয়ে বসে থাক। ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে দেখে মদনের খুব ভালো লাগে। কি সুন্দর কচি শিশু একটা, ঠিক যেন স্বর্গের থেকে নেমে এসেছে ওর কাছে কোনো দেবদূত। চোখে একরাশ বিস্ময় নিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকে মদন। আর ওর এরকম ভাব পরিবর্তন হতে দেখে ঝাঁঝিয়ে ওঠে ওর পিসি। কি সুন্দর ফুটফুটে হয়েছে না বাচ্চাটা। ও পিসি,
তাই না? হাজার হোক তো আমারই তো সন্তান, বলো। খবরদার মদন, এই ভুল তুই করিসনি। এটা একটা মেয়ে, খাইয়ে পড়িয়ে বড় করবি, তারপর বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠিয়ে দিতে হবে। তখন আবার যৌতুক হিসাবে দিতে হবে কারি কারি টাকা। বলি, পথের ভিখিরি হবি নাকি তুই এই মেয়ে মানুষ করতে গিয়ে? সদ্য হওয়া বাচ্চাটাকে দেখে মনটা একটা আনন্দের অনুভূতিতে ভরে গেলেও পিসির কথা শুনে থমকে দাঁড়ায় মদন। সত্যিই তো, পিসি তো মন্দ বলেনি। আসলে মা মারা যাবার পর থেকে এই পিসির কথাতেই ওঠে আর বসে মদন। নিজের মনের কথা কোনোদিনও প্রকাশ করতে পারেনি। গেলবারের মতোই তুই এটা টুটি টেপে শেষ করে পুকুর পাড়ে পুঁতে দিয়ে আয়। না গো পিসি, বউটা আগেরবার খুব কেঁদেছিল, জ্ঞান ফিরে। ও মা গো, সোহাগার ধরে না বউয়ের প্রতি। তবে বাবা, এরকম বউ রেখে লাভ কি যে প্রতি বছর বছর একটা করে মেয়ে জন্ম দেবে? তাই আমি বলি কি, এইবারে চল তোর ওই বউটাকেও শেষ করে দে, তারপর আমি তোর নতুন করে বিয়ে দেবো। নতুন একটা মেয়ে মানুষ পাবি। সুমিতাকে মেরে ফেলার কথায় মনটা খুব খারাপ হয়ে গেলেও পিসিমার বলা শেষ কথাটা শুনে লোভে চকচক করে ওঠে মদনের চোখটা। কথাটা সত্যি। সুমিতার সাথে ওর বিয়ে হয়েছে প্রায় 4 বছর হয়ে গেছে। এখন আর ওর মধ্যে কোনো নতুনত্ব দেখতে পায় না মদন। উল্টে সারাদিন প্যান প্যান করেই চলেছে। সেখানে একটা নতুন মেয়ে মানুষ আসলে ক্ষতি কি? আর এই কথাটা তো সত্যি। এই 4 বছরে দুবারই সুমিতা জন্ম দিয়েছে 2টো মেয়ে সন্তানের। একবারও একটা ছেলে দিতে পারেনি ও। সব কিছু মনে হতেই মনের ভিতরটা একটা চরম বিতৃষ্ণায় পাকিয়ে ওঠে ওর। শুধু মাথার মধ্যে চক্কর খেতে থাকে, একবার যদি সুমিতাকে ওর পথ থেকে সরিয়ে দিতে পারে তাহলেই আরেকটা নতুন মেয়ে মানুষও পেতে পারবে। পিসির কথাটা যে মদনের মনে ধরেছে সেটা খুব সহজেই পিসি বুঝতে পারে মদনের চোখ মুখের ভাব পরিবর্তন দেখে। তাই কানের কাছে ফিসফিস করে এসে বলে, বাচ্চাটাকে মেরে পুকুরের চরে পুঁতে দিয়ে এসে বউটার একটা হিল্লি করবো আজ। দেখিস বাবা, তুই আবার যেন শেষ বেলায় বউয়ের প্রেমে মরা কান্না জুড়িস না। সুমিতার কোনো ক্ষতি করতে মদনের একেবারেই ইচ্ছা না হলেও পিসিমার চোখে ওকে ভালো থাকতেই হবে। সেই ছোট্টবেলা থেকে পিসিমাই যে ওকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর এখন যদি তার মুখে মুখে কথা বলা হয় তাহলে এই বুড়ো বয়সে মানুষটা মনে আঘাত পেতে পারেন। তাই চুপ করে ঘাড় নেড়ে সম্মতি জানায় মদন। শুধু আমতা আমতা করে জিজ্ঞেস করে, আচ্ছা পিসি, আমার পরের বিয়েটা কবে দেবে? ওরে দেব রে দেব, এত বিয়ে বিয়ে করিস না তো বাবু। আগে এই মুখ পুইটার থেকে তো নিস্তার পাই, তারপর দেখছি। যা এখন গিয়ে বাচ্চাটাকে পুঁতে দিয়ে তারপর একটা কলসি আর একটা মোটা দড়ি নিয়ে। মদন সেদিন সেই রকমই করেছিল, কারণ ও তখন মনে মনে স্বপ্ন বুনতে শুরু করেছে ওর বন্ধু হরেনের বোন রত্নাকে ঘিরে। রত্নাকে বরাবরই ভারী পছন্দ মদনের, কিন্তু মেয়েটার নাকি স্বভাব চরিত্র ভালো নয়। তাই ওর ইচ্ছা থাকলেও ওর বাবা আর পিসি রত্নার সঙ্গে ওর বিয়ে দেয়নি। গলায় ঝুলিয়ে দিয়েছিল এই সুমিতাকে। তাই হঠাৎ করেই যেন রত্নাকে কাছে পাওয়ার একটা সুযোগ এসে যায় মদনের। সব কাজ মিটিয়ে ও তাড়াতাড়ি ফিরে আসে একটা বড় কলসি আর কাটা দড়ি নিয়ে। কতক্ষণে পিসি সুমিতার নাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করে রেখেছে। তারপর মদন ওর কোমরে দড়িটা বেঁধে টানতে টানতে নিয়ে যায় পুকুর পাড়ে, আর তারপর সেই কলসিটা দড়ির অন্য প্রান্তে বেঁধে ফেলে দেয় জলে। পরদিন সকালে গ্রামে খবর রটেছিল সুমিতা নাকি দ্বিতীয়বারও মরা সন্তান জন্ম দেওয়ার অনুশোচনায় পুকুরে জলে ডুবে আত্মহত্যা করেছে। বুক চাপড়ে চাপড়ে বিলাপ করে সুমিতার গুণগান করেছিল পিসিমা, আর মদন প্রায় পাথরের মতো দাঁড়িয়েছিল ভিড়ের মাঝে। আর ওর চোখ শুধু খুঁজছিল কখন ওকে সমবেদনা জানাতে
হরেন ওর বোনকে নিয়ে আসবে। তবে সেদিন হরেন আসলেও রত্না আসেনি ওকে সান্ত্বনা দিতে। নিজের মনকে সান্ত্বনা দিয়েছিল মদন। আরে কষি মেয়ে তো, ফুলের মতো নরম মন, এমন মরা বাড়িতে না আসাই ভালো। তবে তারপর রত্নাকে বিয়ে করাও সহজ হয়নি মদনের কাছে। একে তো পিসিমা রাজি নয়, আর তারপর পিসিমা রাজি হয় তো রত্না নিজে রাজি নয়। শেষমেশ পিসিমাকে আত্মহত্যার হুমকি আর গ্রামের সুদখোর বনমালী সাহার থেকে চড়া সুদে টাকা নিয়ে একজোড়া সোনার বালা গড়িয়ে দিয়ে তবে বসে এনেছিল মদন। তারপর বেশ কিছুদিন ধানাই পানাই করে বছর খানেকের মাথায় মদনকে বিয়ে করে রত্না। আর তার প্রায় বছর ঘুরতে না ঘুরতেই ওর ঘর আলো করে খোকা আসে। তারপর খোকাকে ঘিরে মদন আর পিসিমার সব দুঃখ যেন কর্পূরের মতো উবে যায়। হাজার হোক, একটা ছেলে বলে কথা, ওর বংশের বাতি তো এই খোকাকেই দিতে হবে। সেদিন জীবনে প্রথমবার ওর পিসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল মদন। হাজার হোক, পিসিমার কথাতেই তো ও সুমিতাকে মেরে রত্নাকে বিয়ে করে এনেছিল। যদি সেদিন সেটা না করত, তবে কি আজ এই এত সুখের দিন মদন দেখতে পেত? ও পিসিমার পায়ে গড় করেছিল। সত্যি গো পিসি, তোমার মতন মানুষ হয় না। তুমি আমার পিসি নয়, তুমি আমার মা। আর পিসিও সেদিন আবেগে চোখের জল ধরে রাখতে পারেনি। মদনের মাথাটা বুকে জড়িয়ে ধরে ছলছল চোখে বলেছিলেন, সত্যি রে মদন, তুই আমার ভাইপো না হয়ে ছেলে হয়ে জন্মেছিস। তোর জন্য আমি সারা জীবন চেষ্টা করে যাব। আমি যে তোর মা। মদনের এই পিসি ভক্তি দেখে রত্নারও পিসিমার প্রতি একটা ভক্তিভাবই তৈরি হয়। কিন্তু তারপর কি যে হয়, সময়ের সাথে সাথে রত্নার মন যেন পাল্টে যেতে থাকে। ধীরে ধীরে মুখরা হয়ে ওঠে মেয়েটা। মদনের প্রাথমিক আনুগত্য তখন রত্নার চোখে ওর পৌরুষহীনতায় পরিণত হয়েছে। মাঝে মাঝে রত্না ঠেস পারে মদনকে। যাও না যাও, দেখো দেখো তোমার স্বাদের পিসি কি বলে। উনি না বললে তো তোমার আবার মুরুদি কিছু হবে না। যাও, পিসিরা আসল ধরেই বসি থাকো। এইভাবে শুনতে শুনতে বেশ বিরক্তই হয়ে উঠেছিল মদন। কিন্তু আজ সকালবেলা যে কাণ্ডটা ঘটে গেল, এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখন সবে জমি থেকে বাড়ি ফিরছিল মদন, আর ওর ঠিক সোজাসুজি একটা অদ্ভুত দেখতে লোক এসে দাঁড়ায় হঠাৎ করে। লোকটাকে দেখেই কেমন যেন বুকের ভিতরটা শুকিয়ে যায়। গায়ের রং মিশমিশে কালো, মাথায় প্রায় টাক, আর সামান্য অংশে কয়েকটা কাঁচা পাকা সাদা চুল। লোকটা এতটাই রোগা যেন তার কঙ্কালের ওপরে একটা কালো চামড়া পরানো আছে শুধু। পায়ের আর হাতের চেটোগুলো বেশ বড় বড়। লোকটা কেমন যেন অদ্ভুতভাবে মদনের কাছে এগিয়ে এসে নাকি সুরে মদনকে বলল, কিরে, তোর বউয়ের থেকে সাবধান, ও খুব শিগগিরই তোকে বিষ দেবে। লোকটার কথা শুনে একরকম চমকে উঠেছিল মদন। চেনা নেই, জানা নেই, এভাবে কেউ কথা বলে নাকি? কিন্তু এটাও ঠিক, লোকটার কথা একদম অস্বীকার করতে পারেনি মদন। ইদানিং রত্নার মধ্যে কেমন যেন একটা উড়ু উড়ু ভাবও দেখেছে, আর সেই জন্যই ওর সন্দেহ বউটা নির্ঘাত কাউকে একটা ফুসলিয়েছে, আর তাই জন্যই এত দেমাক হয়েছে। মুখে মুখে কথার উত্তর দিতে শুরু করেছে এখন। তাই কোনো ভরসা নেই। এমনিতে তো চরিত্রের যা বহর, তাতে আর ভরসা কি? এই নিয়ে একদিন হরেনের সাথে একচোট ঝগড়াও হয়ে গেছে মদনের। আর এই সব কিছু ভাবতে ভাবতেই মদন দেখে রত্না পুকুর পাড়ের একটা বিশেষ জায়গায় বসে পড়ে নিচু হয়ে মাটিতে কিছু একটা করছে। আর তখনই ও ওর ঠিক কানের কাছে শুনতে পায়, তোর বউটা কি করছে বলতো? তা আমি কি করে জানবো? ও যখন বললো রাতে পুকুর নাইতে যাবে, তখনই বুঝেছি ও মাথায় কিছু একটা মতলব বাঁধছে। নির্ঘাত কোনো প্রাণের নাগরের ওখানে থাকার কথা, তার সাথে লুকিয়ে লুকিয়ে ফষ্টি নষ্টি করতে এসেছে। না না, তা নয়। ও
ওই জায়গাটা কি তোর চেনা চেনা লাগছে? ঠিক করে ভেবে দেখ তো দেখি। জায়গা? কোন জায়গা? কথাটা বলেই যেন বিদ্যুতের মতো চমকে ওঠে মদন। পুকুর পাড়ের ওই জায়গাটাতেই তো ও সুমিতাকে পুঁতে দিয়েছিল। ওর বেশ মনে আছে, যেদিন ওরা সুমিতাকে মেরে জলে ডুবিয়ে দিয়েছিল তার দিন 7 পর ওর পচা গলা দেহটা ভেসে ওঠে পুকুরে। আর তখনই ও সুমিতাকে টেনে এনে রাতের মধ্যেই পুকুরের পাড়ে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল। ব্যাস, সেই শেষ। সুমিতা আর কোনো দিন ওদের কোনো ঝামেলা করেনি। দুবারের চেষ্টা সত্ত্বেও একটা পুত্র সন্তান জন্ম না দিতে পারার অপরাধের শাস্তি এভাবেই ওরা দিয়েছিল সুমিতাকে। কিন্তু সে কথা তো রত্নার জানার কথা নয়। তাহলে এখন রত্না ওখানে মাটি খুঁড়ছে কেন? ও ওখানে কি করছে? তোর বউটা মনে হয় ওর সতীনের কথা জানতে পেরেছে, তাই ওর দেহটা মাটি থেকে টেনে বার করার চেষ্টা করছে। চিৎকার করে ওঠে মদন। কি? দেহটা টেনে বের করার চেষ্টা করছে? মানে কে কে কেন এরকম করলো? ওর কি ভীমরতি ধরেছে নাকি? ভীমরতি? ভীমরতি তো তোকে ধরেছিল যখন এই রত্নাকে বিয়ে করার জন্য তুই আর তোর ওই পিসি দুজনে মিলে সুমিতাকে খুন করেছিলিস। এবার ওর বদলা নেওয়ার পালা। তোর এখনকার বউয়ের ঘাড়ে চেপে সুমিতা বদলা নেবে তোদের ওপর। তোরা তোদের অন্তিম পরিণতির জন্য প্রস্তুত হ। কথাটা বলেই একটা বিশ্রী খ্যানখ্যানে শব্দ করে হেসে ওঠে সেই প্রেত। আর তার কথা শুনে হতভম্বের মতো বসে থাকে মদন। আর ঠিক তখনই রত্নার কথা শুনে চমকে ওঠে মদন। কি গো, তোমায় যে বলি গেলাম বাড়িতে বেগুন পোড়াটা মাখতে, সেটির কি করলে? আর সেটি না করে এখানে পুকুর পাড়ে এসে অন্ধকারে বসে আসো কেন? মদন কিছুতেই বুঝতে পারে না কোনটা সত্যি। এক মুহূর্ত আগেই ও দেখেছে রত্না পুকুরের পশ্চিম পাড়ের মাটি খুঁড়ে কিছু একটা বের করার চেষ্টা করছে। আর এই মুহূর্তেও দেখতে পাচ্ছে রত্না একেবারে ভিজে গায়ে জুবজুবে হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। লজ্জা শরম এমনিতে একটু কম রত্নার, তাই মদনের সামনেই পরনের শাড়িটা হাঁটুর কাজ ধরে নিংড়ে কিছুটা অতিরিক্ত জল বের করে দেয় রত্না। এমনিতে পরিস্থিতি স্বাভাবিক হলে এত রাত্রে এভাবে ভেজা শরীরের রত্নাকে দেখে নিজেকে সামলে নিতে পারত না মদন, কিন্তু এখন সেই সুযোগ নেই। মদন পরিষ্কার বুঝতে পারে ওর কাঁধের উপর বসে থাকা সেই অশরীরী প্রেতটা কেমন লোলুপ দৃষ্টি নিয়ে অর্ধনগ্ন রত্নার দিকে তাকিয়ে আছে। মদনের নিজের কাঁধ এবং ঘাড় যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম হলেও সে কিছুতেই ওখান থেকে নড়তে পারে না। ও বেশ বুঝতে পারছে এই অশরীরী ওকে এত সহজে মুক্তি দেবে না। কি গো, চলো, বাড়ি যাবে তো নাকি? বাড়িতে কোকাটা একা ঘুমোচ্ছে। বলি, তুমি কেমন বেএক্কেলে লোক গো, ঘরের দুটো দরজা হাট করে খুলে রেখে পুকুর পাড়ে চলে এলে। আর এলেই যখন এলে তখন হাতে করে একটা হ্যারিকেন নিয়ে আসতে হয় নাকি? হ্যাঁ, হ্যারিকেন? হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য আনা উচিত ছিল, কিন্তু তুই তো তাড়াতাড়ি করে চলে এলি। তুইও তো হাতে করে আনতে পারতিস। আমার ওসব হ্যারিকেন ট্যারিকেন লাগে না, আমি অন্ধকারে দিব্যি দেখতে পাই। এমনি সময় হলে মদন মনে করেই নিত, তাই তো পরপুরুষের সঙ্গে অভিসার করতে কে আর আলো জ্বালিয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন ওর মাথার মধ্যে চক্কর দিচ্ছে, রত্না স্নান করল কখন? মদন তো পরিষ্কার দেখেছে রত্না পুকুরে নামেইনি। পুকুরের পার বরাবর হেঁটে এগিয়ে গিয়েছিল পশ্চিম দিকে, আর তারপরেই তো যত বিপত্তি। দেখ মদন, তোর বউটা বড় ডাগর রে, বড়ই ডাগর। ওকে একটু সামলে রাখিস। তোর বউয়ের উপর
অনেকের লোভ আছে, বুঝলি? একটু সামলে রাখিস। মদন বুঝতে পারে ওর কাঁধের উপর থেকে সেই পাহাড় প্রমাণ চাপটা যেন একটু একটু করে ধীরে ধীরে লঘু হয়ে যাচ্ছে। তার মানে সেই অশরীরী প্রেত ওকে ছেড়ে দিয়েছে। আর একটাও কথা না বাড়িয়ে মদন রত্নার উদ্দেশ্যে তাড়া লাগায়। চল না রে রত্না, ঘরে ফিরে চল, আমার বেজায় খিদে পেয়েছে। তুইও দুটো খাবার মুখে গুঁজে একটু ঘুমাবি। তাছাড়া খোকাও বাড়িতে একা ঘুমোচ্ছে, ওকে এভাবে সেরে আসাটা আমাদের ঠিক হয়নি। রত্না আর মদন এবার পা চালিয়ে ফিরে আসে বাড়িতে। পুকুরে স্নান করে রত্নার মনটা একটু ভালো হয়েছে বলে মনে হয় মদনের। আগে যেরকম কথায় কথায় মুখ ঝামটা দিচ্ছিল, এখন সেরকম আর করছে না। বরং মদনের কথার উত্তরে মিষ্টি হাসি হেসে বলল, সেই ভালো, তুমি যাও, আমি এক্ষুনি ভিজে শাড়িটা বদলে আসছি। এই বলে মদন তখনকার মতো ওদের বাইরের ঘরের দাওয়াতে বসে গেলেও রত্নার বলে যাওয়া কথাটা ওর মাথা ঘুরিয়ে দেয়। তাই রত্না ওর ঘরে গিয়ে দুয়ার ভেজিয়ে দিলেও পা টিপে টিপে সেখানে গিয়ে দরজায় আড়ি পাতে মদন। ঘরের ভিতর রত্না শাড়ি বদলাচ্ছে, তাই ওকে দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না ও। কিন্তু দরজার ফাটলে চোখ রাখতেই ও ঘরের ভিতরে যা দেখে তা দেখে মদনের শিরদানা পেয়ে একটা কনকনে ঠান্ডা স্রোত বয়ে যায়। ও পরিষ্কার দেখতে পায় ঘরে অবলীলায় রত্না ওর ভিজে জামা কাপড় ছেড়ে চলেছে। আর ও পরিষ্কার দেখতে পায় একটা ভয়ঙ্কর অশরীরী খাটের কোনায় উবু হয়ে বসে রত্নার দিকে তাকিয়ে আছে। তবে তাতে রত্নার কোনো ভ্রুক্ষেপই নেই। রত্না দরজার দিক থেকে পিছন করে রয়েছে, তবে মদন সরাসরি সেই অশরীরীর মুখটা দেখতে পায়। ভয়ঙ্কর নোংরা একটা কামনার লোভ ফুটে রয়েছে ওর চোখে মুখে। মদন চিৎকার করে রত্নাকে ডাকতে যায়, কিন্তু বেশ কয়েকবার চিৎকার করার পরেও ও বুঝতে পারে ওর গলা দিয়ে টু শব্দটি বের হয় না। নিজের হাত পাগুলো যেন ক্রমশ অবশ হয়ে আসে মদনের। এই পরিস্থিতিতে ওর শুধুমাত্র একজনের কথাই মনে পড়ে, ওর সকল বিপদের পরিত্রাণ, ওর একমাত্র ভরসা ওর পিসি। রত্নার ঘরের দরজা থেকে উঠে কোনো রকমে ছুটে ও এগিয়ে যায় পাশের পিসির ঘরের দরজার দিকে। তবে সে বুড়ি এখনো জেগে আছে কিনা সন্দেহ। পিসিমা, পিসিমা গো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দরজার বাইরে থেকে বার কয়েক ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে পিসির ঘরের দরজায় হালকা চাপ দিতেই সেটা খুলে যায়। আর মদন দেখে ওর পিসিমা চৌকির ওপরে ঘুমিয়ে। এক ছুটে এগিয়ে যায় পিসিমার কাছে। কি গো, এ সন্ধ্যা রাত্রে ঘুমালে নাকি? তোমাকে যে এতবার ডাকছি শুনতে পাচ্ছ না? কথাটা বলতে বলতেই পিসিমার চৌকির কাছে এগিয়ে আসে মদন। আর এসে দেখে পিসি তখনও একই রকমভাবে বিছানার উপর শুয়ে আছে, চোখগুলো খোলা। একটু বিস্ফারিত চোখে যেন ঘরের চালের দিকে তাকিয়ে রয়েছে পিসিমা। হাতে হাত দিয়ে দেখে হাতটা কনকনে ঠান্ডা, শক্ত কাঠ হয়ে গেছে। তার মানে মদনের পিসিমা এখন বেঁচে নেই, কিন্তু কি করে? ও, তুমি এখানে, আর আমি সারা বাড়ি তোমায় খুঁজে বেড়াচ্ছি। মদন চমকে উঠে দেখে ওর পিসিমার ঘরের দরজায় রত্না এসে দাঁড়িয়েছে। ওর পরনে তখন একটা বেনারসি শাড়ি, আর সেটা দেখে আরও ঘাবড়ে যায় মদন। সুমিতাকে বিয়ে করে আনার সময় এই বেনারসিটা পরিয়ে ঘরে তুলেছিল মদন। পিসিমা, হ্যাঁ, আমার পিসিমা মনে হচ্ছে আমাদের মধ্যে নেই। হ্যাঁ জানি তো, তোমার পিসিমারে আমি মুখে বালিশ দিয়ে চেপে শেষ করে দিয়েছি, ঠিক যেরম করে। যাই হোক, খানিকটা ছটফট করছিল বটে, কিন্তু তারপর সব ঠিক হয়ে যায়। এবার তুমি যাও তো, তোমার পরাণের পিসিমারে একটু পুকুরের পশ্চিম পাড়ে দিয়ে কোথাও একটা পুঁতে দিয়ে এসো। তুই কি বলছিস রত্না? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠিক যেরকম ভাবে তোমরা সেদিন আমার দিদি ভাইরে মেরে পুকুরের পাড়ে পুঁতে দিয়ে এসেছিলে, যাও ঠিক একই রকম ভাবে তোমার পিসিমারে অরম পুঁতে দিয়ে এসো। সারাটা জীবন আমাদের অনেক জ্বালিয়েছে, এবার একটু হার মাস জিরোক। রত্নার কথা শুনে রাগে গাটা জ্বলে যায় মদনের।
পিসি না থাকলে মদন তো আজ এই জায়গায় পৌঁছতেই পারত না। সেখানে রত্না কিনা এত বড় বেঈমান যে পিসিকে খুন করলো। রাগে, দুঃখে, অভিমানে মাথায় আগুন চড়ে যায় মদনের। ঘরের কোনায় পড়ে থাকা একটা দা হাতে নিয়ে তেড়ে যায় রত্নার দিকে। রত্নার কাছাকাছি পৌঁছতেই থমকে দাঁড়িয়ে পড়ে মদন। কে এটা? এটা তো রত্না নয়। ওর পরনে এখন বেনারসি শাড়ি, যেটা পরে প্রথম এই বাড়িতে এসেছিল সুমিতা। আর রত্নার মুখের দিকে তাকাতেই ভয়ে হাড় হিম হয়ে যায় মদনের। এ তো রত্না নয়, এ তো সুমিতা। মুখের চামড়া ফ্যাকাশে সাদা, চোখগুলো ঘোলাটে। রত্না? হ্যাঁ গো, শোনো না, দেখো আজ আমি এত বছর পর আবার ফিরে এসেছি। তোমার কি আমার সাথে কথা বলতে দ্বন্দ্ব ইচ্ছে করছে না গো? আর শোনো না, তুমি আমার উপর রেগে নেই তো? এ তো সুমিতার গলা, আর সেই এক সুমিতার মতো ন্যাকা ন্যাকা কথা বলার ভঙ্গি। সুমিতা? যাক, চিনতে পেরেছ তাহলে। আমি তো ভাবলাম এই কয় বছরে আমাকে বোধহয় তুমি ভুলেই গেছো। হ্যাঁ গো, শোনো না, তুমি বরং পিসিমার দেহটা পুকুর পাড়ে পুঁতে দিয়ে তাড়াতাড়ি চলে এসো। মন খারাপ করো না, কি আর বলবো বলো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আমাদের ছেলে হবে। এই সব কিছুর মধ্যে মদনের তখন শুধু একটাই জিনিস মনে পড়ছে, তাহলে রত্না কোথায়? ওর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, তাও কোনো রকমে কষ্ট করে উচ্চারণ করে, রত্না? রত্না কোথায়? সেও যখন পুকুরের নাইতে নেমেছিল, তখন ওর পা দুটো ধরে টেনে পুকুরে ডুবিয়ে মেরে দিয়েছি। কথাটা যতটা সাবলীলভাবে সুমিতা বলে যায়, ততটা সহজে মদন বুঝতে পারে না। তবে এটা বুঝতে পারে, এই পুকুরে যখন সন্ধ্যাবেলা রত্না স্নান করতে নেমেছিল, তখনই ওর কিছু একটা বিপদ হয়েছে। কিন্তু সেটা কি, সেটা তখন বুঝতে না পারলেও এখন বেশ ভালোই বুঝতে পারে মদন। আর তাই রত্নার নাম করে হাউ হাউ করে কেঁদে ওঠে। মাটিতে উবু হয়ে বসে পড়ে মদন চিৎকার করে ওঠে রত্নার নাম ধরে, রত্না! রত্না রে, তুই আমাকে ছেড়ে। মদন ততক্ষণে বুঝে গেছে বেশ কয়েক বছর আগে ওরা সুমিতাকে মেরেছিল। সুমিতা ঠিক সেইভাবেই ওদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। ওর আর নিস্তার নেই। রত্নাকে আর পিসিমাকে আগেই মেরে ফেলেছে, আর এরপর পালা মদনের। মদন ক্রমশ বুঝতে পারে ওর ঘাড়ের ওপরে আবার একটা যন্ত্রণা শুরু হচ্ছে। সেই অশরীরী প্রেত যেন আবার ধীরে ধীরে উঠে বসছে ওর ঘাড়ের উপরে। ও জানে এবার আর ও কিছুই নিজে করতে পারবে না, তাই আর কথা না বাড়িয়ে পিসির দেহটাকে একটা বড় থান কাপড় দিয়ে মুড়ে পিঠে ফেলে ও এগিয়ে যায় পুকুরের দিকে। তারপর পুকুরের পশ্চিম পারে রত্নার খুঁড়ে রাখা গর্তে শুইয়ে দেয় পিসিমার নিথর দেহটা। এমনিতে পিসিমার জন্য ওর মন খারাপ হলেও সেই মুহূর্তে যেন একটা তীব্র ঘৃণা ওকে আঁকড়ে ধরে। সত্যিই তো, সেদিন যদি পিসিমার কথা শুনে সুমিতাকে খুন না করত, তবে তো আজ এভাবে নিজেকে মরতে হতো না মদনের। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মদনের উপলব্ধি হয়, সত্যি সত্যি পিসিমা ওর ভালো কিছু করেননি। নিজের ভালো লাগাগুলোকে মদনের উপর চাপিয়ে দিয়ে আজ মদনের এত বড় সর্বনাশ করেছেন উনি। গর্তের ভিতর দেহটার উপরে মাটি চাপা দেওয়ার সময় থু থু করে থুতু ছিটিয়ে দেয় মদন পিসিমার মৃতদেহটার উপরে। তারপর ধীর পায়ে ফিরে আসে বাড়িতে। ও জানে সুমিতা এবার ওকে খুন করবে, তবেই সম্পূর্ণ হবে সুমিতার প্রতিশোধ। আর সেই অদ্ভুত লোকটার কথা মনে পড়ে ওর। রত্না ওকে আজ ওর খাবারে বিষ দেবে, তবে সব কিছু জানলেও আর নিজেকে বাঁচাবার চেষ্টা করে না মদন। ও জানে ও নিজেও ওর পিসিমার পাপের সমান ভাগীদার, তাই ওকেও মুড়ে ওর প্রায়শ্চিত্ত করতে হবে।
কোনো মতে বাড়ির দাওয়া অবধি আসতেই ঘরের ভেতর থেকে শুনতে পায় রত্নার গলা। কি গো, কোথায় গেলে গো? আমি খাবার বেরিয়েছি, কখন থেকে ডাকছি। রত্নার গলা পেয়ে ঘরে ঢুকে আসে মদন। দেখে মাটিতে খাবার সাজিয়ে রাখা, আর রত্না খাটের উপরে বসে দুটো সদ্যজাত বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এরা কে? এই দুটো বাচ্চাকে কোথায় পেলি বউ? জানি না গো, আমি যখন পুকুরে নাইতে গেলাম তখন দেখি পুকুর পাড়ে এই দুটো সদ্যজাত বাচ্চাগুলো পড়ে রইছে। দুইটাই মেয়ে। কার বাচ্চা কে জানে? মনে হয় মেয়ে বাচ্চা বলে জন্মানোর পর ফেলি দিয়ে চলে গেছে। তবে আমার ওদের দেখি বড্ড মায়া হলো গো, তাই আমি ওদের তুলে এনেছি। আমি ওদের বড় করব, কি বলো? ওরা দুজনে আমাদের বাচ্চা হিসেবেই বড় হবে। কি গো, তুমি রাজি তো? রত্নার কথা শুনে ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে মদন। ও বুঝতে পারে না তবে এটা কি একটা জীবনের শুরু নাকি শেষ। ওর চোখ গিয়ে পড়ে জানলায়। মদন দেখতে পায় একটা ভয়ঙ্কর দর্শন মুখ ঠায় তাকিয়ে আছে রত্নার নরম শরীরটার দিকে। আর আর তার দৃষ্টিটায় কেমন যেন একটা নোংরা ইঙ্গিত। ও যেন গিলে খেতে চাইছে রত্নাকে। কিন্তু কেন? কিসের এত রাগ ওর রত্নার উপর? নাকি সেই অশরীরের সব রাগ মদনের উপর? আর এইভাবে ও ওর প্রতিশোধ তুলতে চাইছে। কিন্তু আর যে সহ্য হচ্ছে না মদনের। ভিতরে ভিতরে গুমড়ে মরা ছাড়া ওর আর কিছুই করার নেই। কারণ ওর সেই অপরাধের কথা ও কাউকে বলেনি। আর এতদিন পর সে কথা সকলেই প্রায় ভুলে গেছে। কিন্তু আজ হঠাৎ করে মদনের পুরো ব্যাপারটা মনে পড়ে যায়। আর সেটা পড়তেই হুট করে চিৎকার করে ওঠে মদন। তুই শালা মরেও শান্তি দিবি না আমাকে, তাই না? কি চাই তোর? তোর রত্নাকে তো কিচ্ছু পাবি না। ও এখন আমার বউ, 7 পাকে ধম্ম সাক্ষী করার বউ। কাল সকাল হলেই আমি গুণিন ডেকে এনে তোকে সায়স্তা করবো। দেখ, বেশ কয়েকদিন ধরে দেখছি আমার বউটার পিছনে একেবারে এঁটুলির মতো লেগে রয়েছিস তুই। হঠাৎ করে মদনের এমন চিৎকার শুনে হক চকিয়ে যায় রত্না। এসব কি বলছে মদন? কার কথা বলছে? রত্না তো ঘরে মদন ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছে না। কি গো, তোমার কি বিমৃতি হলো নাকি? তুমি কি হাওয়ার সাথে কথা বলছো নাকি? হাওয়ায় কেন কথা বলবো? আমি বেশ কয়েকদিন ধরে দেখছি ওই শালা, এই শালা বেজন মার বাচ্চাটা তোর পিছুই ছাড়ছে না। সব সময় তোর পিছনে লেগে রয়েছে। এসব কি বলছো তুমি? কার কথা বলছো গো? কর আবার কথা বলবো। এই পৃথিবীতে তো এই একটা লোকই আছে, তোর প্রাণের নাগর শালা শিবেন। শিবেন নামটা শুনে মনের ভেতরটা মুচড়ে ওঠে রত্নার। শিবেন ওর দাদা হরেনের বন্ধু। রত্নাকে খুব ভালোবাসত ছেলেটা, আর রত্নাও। তারপর যে কি হলো, হঠাৎ নাকি একদিন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শহরে চলে গেল কাজের সন্ধানে। আর শিবেন কোনো দিন রত্নার কাছে ফিরে আসেনি। তবেই তো বছরখানিক শিবেনের জন্য অপেক্ষা করে মদনকে বিয়ের কথায় হ্যাঁ বলেছিল রত্না। আর এই এতদিন পর হঠাৎ মদনের মুখে শিবেনের নাম শুনে তাই চমকে ওঠে রত্না। ওর কেমন যেন সন্দেহ হচ্ছে মদনই ওর কোনো ক্ষতি করেনি তো। ওর শহরে চলে যাওয়ার কথাটা আদৌ সত্যি তো? এই ঠিক করে বলতো, শিবেনকে তুই কি করেছিস? আর যেন তর সইছে না রত্নার। ওর মনের মধ্যে একটা ঝড় উঠেছে তখন। কি আবার করব? আমি তো তোকে বড্ড ভালোবাসি রে, তাই আমি যা করেছি সবটাই তোর জন্য। শিবেন সেদিন তোদের বাড়ি থেকে যখন নিজেদের বাড়ি ফিরছিল, সেদিন ওকে গলা কেটে আমি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিলাম। কিন্তু যদি আমি সেটা না করতাম তবে আমি তোকে কিভাবে পেতাম বল? মদন দেখে রত্না ওর দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে রয়েছে। আর শিবেনের ব্যাপারে সত্যি কথাটা বলে ফেলে মদন বুঝতে পারে কি ভুলটাই না সে করেছে। ও দেখতে পায় শিবেনের অশরীরী আত্মা এবার ধীর পায়ে উঠে আসে রত্নার সামনে থেকে। আর মদন বুঝতে পারে ওর ঘাড়ে আবার ভীষণ যন্ত্রণা হচ্ছে। ও বেশ বুঝতে পারে দুটো লম্বা লম্বা পা ওর গলাটাকে পেঁচিয়ে ধরছে।
এতদিন শিবেনের আত্মা শুধু চেষ্টা করেছে মদনকে দিয়ে স্বীকার করাতে যে ওই শিবেনকে খুন করেছিল, কিন্তু সে সুযোগ হয়নি। আর আজ সে সুযোগ নিজে থেকেই মদন করে দিয়েছে, ওকে খুন করার কথা স্বীকার করে নিয়ে। আর ওকে বাঁচিয়ে রাখার কোনো তাগিদ নেই শিবেনের আত্মার মধ্যে। মদন ওর পিঠে উঠে বসা অশরীরের নির্দেশ অনুসারে চলতে শুরু করে। উঠোন পার হয়ে ওপারে মরাইয়ের পাশে রাখা ঘাস ছাঁটাই করার মেশিনের দিকে। নিজের ভেতরের আরেকটা বিপরীত সত্তাকে আপ্রাণ বাধা দিলেও সে গিয়ে চালু করে দেয় ঘাস ছাঁটার মেশিনটা। নিজের ভিতরে দুটো পৃথক সত্তার লড়াইয়ে যেন মনে হয় ওর মস্তিষ্কটা দু টুকরো হয়ে যাচ্ছে। ওর মেশিনটাও ততক্ষণে চলতে শুরু হয়েছে। দুটো ভয়ানক ধারালো লোহার ব্লেড কেমন যেন একটা মানুষ থেকে উন্মাদনায় পাগলের মতো ঘুরতে শুরু হয়েছে বন বন করে। মদন বুঝতে পারে ওর পিঠে বসা অশরীরী ওর মুখটাকে চেপে ধরেছে তার ধারালো নখযুক্ত হাত দুটো দিয়ে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসে মদনের। সারা শরীরে অসুস্থ যন্ত্রণায় পুরো নীল হয়ে আসছে মদন। ও বুঝতে পারে ওকে টানতে টানতে সেই ধারালো ব্লেডযুক্ত মেশিনটার দিকেই নিয়ে যাচ্ছে শিবেন। ও শত চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ও তখন পুরোপুরি সেই অশরীরের নিয়ন্ত্রণ। আর সেটা বুঝতে পেরে চিৎকার করে ওঠে মদন, তোর দুটো পায়ে পড়ি শিবেন, শিবেন আমাকে ছেড়ে দে, তুই আমাকে মারিস না, শিবেন 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 তোর দুটো পায়ে পড়ি, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে শিবেন, আমায় ছেড়ে দে। মদন দেখতে পায় আস্তে আস্তে ওর হাতের আঙুলগুলো ঢুকে যাচ্ছে সেই ব্লেডের ভিতর। ফিনকি দিয়ে হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়েছে ততক্ষণে। আর সেই মেশিনটা একটু একটু করে টেনে নিতে থাকে মদনকে। মদন চিৎকার করে ক্ষমা চায় শিবেনের কাছে, ক্ষমা চায় রত্নার কাছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ওরা আর কেউ সাড়া দেয় না মদনের আকুল প্রার্থনায়। নিজের শরীরটাকে প্রতিটা বিন্দুতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে দেখতে থাকে মদন। ও বুঝতে পারে ওর জীবন শেষ। শিবেনের অশরীরী আত্মা ওকে প্রাণপণে টেনে রেখেছে ওই ঘাস ছাঁটাই হওয়া মেশিনের দিকে। নিজের শরীর থেকে শেষ প্রাণবায়ুটা বেরিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত মদন দেখতে পায় তখন রত্না ওর দিকে সেই একই রকমভাবে বিস্ময়াবিভূত হয়ে তাকিয়ে আছে। তবে এখন ওর চোখে ওর জন্য একটা তীব্র ঘৃণা দেখতে পায় মদন। ও বুঝতে পারে এটাই শেষ, সব শেষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ।